ভোট শেষ, এবার নয়া বিধানসভা গঠনের জন্য প্রস্তুতি। হ্যাঁ, বিধানসভা গঠনের জন্য রাজ্যপালের কাছে কমিশনের আবেদন, আর তারপরই রাজ্যপাল প্রস্তুতি শুরু করবেন নতুন সরকার গঠনের জন্যই। ভোট শেষে নয়া বিধানসভা গঠনের প্রস্তুতি। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, কারণ বিধানসভা গঠনের জন্য রাজ্যপালের কাছে আবেদন জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। এর কি ডিটেল আপডেট পাওয়া যাচ্ছে সোমরাজ? দেখো, রাজ্যের 293টি বিধানসভার যে ফলাফল, সেই ফলাফল এবং তারপর যে গেজেট নোটিফিকেশন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে প্রত্যেকটি বিধানসভার, সেই গেজেট নোটিফিকেশনের বিস্তারিত তথ্য আজ রাজ্যপাল RN রবির হাতে তুলে দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এবং সেই তথ্য তুলে দেওয়ার পরেই রাজ্যপাল RN রবি তিনি ইতিমধ্যেই নতুন সরকার তথা নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু করেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যের মুখ্য সচিব দুশওয়ান নারিয়ালাকে তিনি ডেকে পাঠিয়েছিলেন এবং যাবতীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে দিয়েছেন রাজ্যপাল RN রবি। এবং যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, দুপুর 2:30 থেকে, আরও একবার জানাচ্ছি, দুপুর 2:30 থেকে রাজ্যের মুখ্য সচিব দুশওয়ান নারিয়ালা একটি জরুরি বৈঠক শুরু করেছেন বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে। যে বৈঠক কিছুক্ষণ আগে নবান্ন থেকে শুরু করেছেন ভার্চুয়ালি, বিভিন্ন জেলার জেলাশাসকরা ভার্চুয়ালি বৈঠকে রয়েছেন। মূলত রাজ্যে যে নতুন সরকার গঠনের প্রস্তুতি এবং তার জন্য বিভিন্ন জেলায় জেলায় কী প্রস্তুতি নেওয়া হবে তা নিয়ে মূলত এই পর্যালোচনা বৈঠক রাজ্যের মুখ্য সচিব দুশওয়ান নারিয়ালা ইতিমধ্যেই শুরু করেছেন। অন্যদিকে এই যে মুখ্যমন্ত্রী সচিবালয় বা মুখ্যমন্ত্রীর দপ্তর বা মুখ্যমন্ত্রী কোথায় বসবেন তা নিয়ে আজ সকালে রাজ্যের পূর্ত দপ্তরের সঙ্গেও রাজ্যের মুখ্য সচিব একটি প্রাথমিকভাবে বৈঠক করেছেন। সেখানে যেটা নবান্ন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, রাইটার্সের পাশাপাশি যাতে বিধানসভার সচিবালয়েও একটি প্রাথমিকভাবে ব্যবস্থা করা যায় তার জন্যই প্রাথমিকভাবে একটি আলোচনা করা হয়েছে। পূর্ত দপ্তরের আধিকারিকরা বর্তমানে তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, তার কারণ যেহেতু মুখ্যমন্ত্রীর সচিবালয় বা মুখ্যমন্ত্রীর ঘর বা অন্যান্য মন্ত্রীদের ঘর তৈরির জন্য বা তাদের পরিকাঠামো তৈরির জন্য একটা বিস্তর পরিকল্পনার প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই রাজ্যের পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গেও রাজ্যের মুখ্য সচিব একটি বৈঠক ইতিমধ্যেই করে ফেলেছেন। এবং যাতে তুমি জানো যে রাজ্যে যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভার পাশে একটি অ্যানেক্স বিল্ডিং রয়েছে, সেই অ্যানেক্স বিল্ডিংয়েও কোনো পরিকাঠামো গড়ে তোলা যায় নাকি সেটা নিয়েও আলাপ আলোচনা চলছে। অন্যদিকে রাইটার্সের বর্তমান পরিকাঠামোর অবস্থা কী, কারণ তুমি জানো এই রাইটার্সের যেটি একটি হেরিটেজ বিল্ডিং, এই বিল্ডিংয়ের সংস্কারের কাজ চলছিল, কিন্তু এই সংস্কারের কাজের মাঝেই কতগুলি ঘর প্রস্তুত করা যায় তা নিয়ে ইতিমধ্যে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেছেন রাজ্যের মুখ্য সচিব দুশওয়ান নারিয়ালা বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। তাই প্রাথমিকভাবে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যের মুখ্য সচিব পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দুপুর 2:30 থেকে জেলাশাসকদের সঙ্গে বৈঠক শুরু করে দিয়েছেন। তার আগে রাজ্যের পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রাথমিকভাবে বৈঠক সেরেছেন। যেহেতু তুমি জানো যে রাইটার্সে যে পরিকাঠামো বর্তমানে রয়েছে তাতে পুরোদমে গোটা মন্ত্রিসভা রাইটার্স থেকে পরিচালনা করা কার্যত অসম্ভব বলে মনে করছেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। এবং সেক্ষেত্রে বিকল্প হিসাবে বিধানসভার যে অ্যানেক্স বিল্ডিংটি রয়েছে, সেই অ্যানেক্স বিল্ডিংও যদি কয়েকটি দপ্তর রাখা যায়, মুখ্যমন্ত্রী সচিবালয় রাখা যায়, সেই নিয়ে একটা প্রাথমিক আলোচনা চলছে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে। যদিও আজকে বিকেলে বা সন্ধ্যের পরেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। অন্যদিকে যেহেতু তুমি দেখেছো যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যেই তিনি গোটা 293টি বিধানসভার নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন দিয়ে এসছেন, তাই এখন সরকার গঠনের তোড়জোড় বা নয়া বিধানসভা গঠনের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে। আজ সন্ধ্যের পর বা আগামীকাল সকালের মধ্যেই লোকভবন থেকেও গোটা বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে। একেবারে অবশ্যই সোমরাজ, সঙ্গে থাকো, নজর থাকবে, তার কারণ মনোজ পান্থের ইস্তফা। ইলেকশনে আজকে ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে নোটিফিকেশন হয়ে গেছে অফ দ্য উইনিং ক্যান্ডিডেটস, এটা আছে ফর 293 সিটস। পার্টা জানা হয়নি, ওটা নোটিফিকেশন আমরা দিতে গেছিলাম অনারেবল রাজ্যপালকে। অনারেবল লোক ভবন সঙ্গে কথা করবেন, এটা আমার কোনো ইতিহাস নেই। কাজ আছে ইলেকশন কমিশন আফটার ইলেকশন নোটিফাই করে কি এমএলএ হয়েছে, এখানে অ্যাসেম্বলি ইলেকশন ছিল, ওরা একটা লিস্ট করে গেজেট নোটিফিকেশন করে দিয়েছে এ আমার এমএলএ হয়েছে অমুক সিট থেকে। এখন অ্যাসেম্বলি কনস্টিটিউট করা, বাকি কাজ যেটা আছে ওটা লোক ভবনে। ইসিআই এখন এই ইলেকশনে কাজ শেষ,
এটা ফাল্টাতে যেটা এটা ইলেকশন আছে আপনার কাউন্টারমান্ড হয়েছিল রিপোল যেটা হচ্ছে ওটা নিয়ে ইলেকশন কমিশন 21 তারিখে ওটা সম্পন্ন করতে হবে। বাকি যে 2026 জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন ছিল আমাদের কাজ শেষ। আর নজর রাখতে হচ্ছে মনোজ পান্থের ইস্তফা। মুখ্য সচিবের কাছে ইস্তফা দিলেন মনোজ পান্থ। আরো একবার জানাবো মনোজ পান্থের ইস্তফা, আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। মুখ্য সচিবের কাছে ইস্তফা দিয়েছেন মনোজ পান্থ, কারণ মুখ্যমন্ত্রীর প্রধান সচিব ছিলেন মনোজ পান্থ। আরো ডিটেল নেব সোমরাজ। হ্যাঁ দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন মনোজ পান্থ, রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব। তুমি জানো যে মুখ্য সচিব পদে থাকাকালীন মনোজ পান্থ যখন তার মেয়াদ শেষ হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার প্রধান সচিব হিসেবে নিয়োগ করেন। বেশ কয়েক মাস ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান সচিব পদে হিসেবে তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। তিনি গতকাল রাতেই ইমেল করে মুখ্য সচিবকে তিনি তার পদত্যাগ বা ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও আরও কয়েকজন আধিকারিক প্রাক্তন মুখ্য সচিব পদে থাকা তাদেরও পদত্যাগপত্র পাঠানোর জল্পনা রয়েছে, কিন্তু মনোজ পান্থ তিনি ইতিমধ্যেই তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। পাশাপাশি আলিপুর জাজেস কোর্ট রোডে যে মনোজ পান্থের জন্য যে বরাদ্দ বাংলো ছিল সেই বাংলোও তিনি ছেড়ে দিচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যেও সেই বাংলো তিনি ছেড়ে দেবেন, তেমনটাও জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের শীর্ষ আধিকারিকদের কাছে। মূলত দীর্ঘদিন ধরে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় তিনি কাজ পরিচালনা করেছেন, মুখ্য সচিব পদে কাজ করেছেন। তার আগে তিনি অর্থ সচিব হিসেবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও অন্যান্য দপ্তরের সচিব পদেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গতকাল রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং যেটা নবান্ন সূত্রে খবর তার ইস্তফা একেবারে গতকাল রাতে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। বেশ সোমরাজ। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রী বাঁচতে কলকাতায় অমিত শাহ। হ্যাঁ, আগামীকালই কলকাতায় আসছেন অমিত শাহ। আরো ডিটেল জানবো সুস্মিতার কাছ থেকেই। সুস্মিতা, একের পর এক বৈঠকও নিশ্চয়ই রয়েছে, ঠিক কি কি কর্মসূচি রয়েছে? তার কারণ এবার অমিত শাহর আসার কারণটা খুব গুরুত্বপূর্ণ বাংলায় মুখ্যমন্ত্রী বাঁচার জন্য। শুধু মুখ্যমন্ত্রী নয়, যে সমস্ত বিধায়ক রয়েছেন, জয়ী বিধায়ক, তাদের সঙ্গে অমিত শাহ বৈঠকে বসবেন আগামী পরশু অর্থাৎ 8ই মে। আগামীকাল 7ই মে রাতেই অমিত শাহ তিনি কলকাতায় আসছেন, রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি গোটা মন্ত্রিসভা রাজ্যের কোন দায়িত্ব ভার কার উপর থাকবে, কোন দপ্তরের দায়িত্ব কার কাঁধে দেওয়া হবে, সেই সমস্ত বিষয়ে অমিত শাহ তিনি মেগা বৈঠক সারবেন আগামী পরশু 8ই মে গোটা দিনভর নিউ টাউনের কনভেনশন সেন্টারে। এবং তারপর মনে করা হচ্ছে আগামী 10ই মে সেখানে নতুন সরকারের যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে যেমনটা মনে করা হচ্ছে যে আগামীকাল রাতে আসার পর সেখানে পরশু 8ই মে যে বৈঠক হবে সেখানে বিজেপির যারা জয়ী বিধায়ক রয়েছেন তাদেরকে যেমন ডাকা হচ্ছে সেই বৈঠকে, ঠিক তেমনই বিজেপির রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী থেকে সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, অর্থাৎ যারা বিজেপির এত বড় সাফল্যের নির্বাচনী পর্যবেক্ষক কিংবা এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন তাদেরকেও এই বৈঠকে রাখা হবে। গোটাটা মিলিয়ে আগামীকালের আশা এবং আগামী পরশু অমিত শাহের এই বৈঠক জয়ী বিধায়ক এবং বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভার দায়িত্ব বা মন্ত্রিসভা গঠনের যে বৈঠক সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই নজর থাকবে সুস্মিতা। রাইটার্স থেকে সরকার চলবে, এটা তো ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে, কিন্তু শপথ গ্রহণ কোথায় হবে? ব্রিগেডে। বিজেপি সরকারের শপথ গ্রহণ ব্রিগেডে হবে। হ্যাঁ, সকাল 10টায় শপথ গ্রহণ অনুষ্ঠান। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবে পারাদীপ, রয়েছে আমার সঙ্গে, কারণ ব্রিগেডেই শপথ নেওয়া হবে। বিজেপি সরকারের শপথ ব্রিগেডে। পারাদীপ, কি কি কর্মসূচি থাকবে সেদিন, কটার সময় শপথ গ্রহণ অনুষ্ঠান, একটু গোটা বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাইবো, কারণ এর আগেই ঘোষণা হয়ে গেছে যে সরকার চলবে রাইটার্স থেকে, আর এবার শপথ গ্রহণ।
একদমই। তুমি জানো যে এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর যে বিভিন্ন জল্পনা চলছিল যে শপথ গ্রহণের দিন তো ঠিক হয়ে গেছে, কিন্তু কোথায় শপথ নেওয়া হবে। 9ই মে বাংলায় 25শে বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, সেই দিনকেই শপথের দিন, ফাইনাল দিন চূড়ান্ত হয়েছে। কিন্তু কোথায় শপথ নেওয়া হবে সেই নিয়ে জল্পনা শেষ ছিল না, জল্পনার অবসান ঘটেছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির যে সরকার, সেই নবনির্মিত সরকার, তাদের মন্ত্রিসভার শপথ নেওয়া হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কিন্তু কি কারণে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে বেছে নেওয়া হলো, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি যেটা বলছেন যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে, রাজ্যের মানুষের মধ্যে একটা বিশাল উদ্দীপনা তৈরি হয়েছে, উৎসাহ তৈরি হয়েছে, এবং সেই উৎসাহ উদ্দীপনার কারণে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে একাধারে যেমন ভিভিআইপি তাদের যেমন সমাবেশ ঘটবে, অন্যধারে মানুষ, সাধারণ মানুষ, বিজেপির যারা কর্মী সমর্থক তারা তো বটেই, তারাও আসবেন। এবং সেক্ষেত্রে শুধুমাত্র রাজভবনে কিংবা মহাকরণের সামনের যে রাস্তা, যে অল ইন্ডিয়ার সামনে যে রাস্তা, সেই রাস্তায় স্থান সংকুলন করা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই সব কথা বিবেচনা করেই এই 9ই মে সকাল 10 ঘটিকায় এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকেই শপথ গ্রহণের অনুষ্ঠানের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে তুমি জানো যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে একাধারে যেমন ভিভিআইপিতে থাকবেন, অন্যধারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি থাকবেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি থাকবেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরাও তারাও থাকবেন, প্রথম সারির মন্ত্রীরা। সুতরাং একটা নিরাপত্তাজনিত বিষয়ও এখানে বিবেচনা করা হয়েছে, এবং সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত আজ একটু আগে জাস্ট রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু জানিয়ে দিয়ে গেলেন যে 9ই মে অর্থাৎ শনিবার 9ই মে রবীন্দ্র জয়ন্তীর সকাল 10 ঘটিকায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিন্তু বিজেপির নবনির্বাচিত যে সরকার, তাদের মুখ্যমন্ত্রী এবং তাদের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানেই অনুষ্ঠিত হবে, এমনটাই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে খবর। এবং এই খবরে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে একেবারে পারাদীপ অবশ্যই আমাদের নজর থাকবে। সন্ধ্যায় বিধায়ক দলের বৈঠক, 9 তারিখ সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ। আর এবার নজর রাখবো ভোট পরবর্তী অশান্তিতে কড়া বিজেপি। হ্যাঁ, অশান্তি বন্ধে নবান্নে বিজেপির রাজ্য সভাপতি। আরো একবার জানাবো, ভোট পরবর্তী অশান্তিতে কড়া বিজেপি, অশান্তি বন্ধে নবান্নে বিজেপির রাজ্য সভাপতি। আরো বিস্তারিত আপডেট জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এর আগেই আমরা দেখেছি যে রাজধর্ম বার্তা, এবার সেক্ষেত্রে নবান্নে গিয়ে কারোর সঙ্গে কি বৈঠক বা সাক্ষাৎ রয়েছে? দেখো, মুখ্য সচিব দুষ্মান নারিয়ালার সঙ্গে বৈঠক করতে ঢুকলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মূলত দুটি বিষয়, প্রথমত শপথ গ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে বিজেপি রাজ্য সভাপতি এসেছেন। তুমি জানো যে শপথ গ্রহণ হবে আগামী 9ই মে, এবং প্রাথমিকভাবে এখন পর্যন্ত ঠিক রয়েছে ব্রিগেডে এই শপথ গ্রহণ হবে। এবং নতুন সরকারের এই শপথ গ্রহণের প্রস্তুতি নিয়ে এখনো পর্যন্ত বিজেপির তরফে কি পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের প্রাথমিকভাবে তারা কি পরিকল্পনা করছেন, গোটা বিষয়টি নিয়ে আলোচনা করতেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এসে পৌঁছেছেন, এবং নবান্নের 13 তলায় মুখ্য সচিবের ঘরে ইতিমধ্যেই সেই আলোচনা শুরু হচ্ছে, এবং সেই বৈঠকে পূর্ত দপ্তরের আধিকারিকরাও রয়েছেন। তুমি জানো যে এই যে শপথ গ্রহণের অনুষ্ঠান যে হবে আগামী 9 তারিখ, এবং সেখানে ভিভিআইপি ব্যক্তিত্বরা থাকবেন, বিশেষ করে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ফলত এই যে নিরাপত্তা ব্যবস্থা, এবং সেক্ষেত্রে কত মন্ত্রী ও অতিথিদের আসার কথা রয়েছে, এবং সেক্ষেত্রে বিজেপি কত সংখ্যক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানাবে, তার সামগ্রিক বিষয় নিয়ে এই আলোচনা করা হবে বলেই মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে দুই তরফেই কি পরিকল্পনা রয়েছে শপথ গ্রহণের, তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি ভোট পরবর্তী যে অশান্তি, এবং সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়েও আলোচনা করতে এই বৈঠক করা হচ্ছে। দেখা 8 তারিখ সন্ধ্যাবেলা বিধায়ক দলের বৈঠক, 9 তারিখ
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল 10টায়। ভট্টাচার্য বললেন আগামীকালই অমিত শাহ আসছেন এবং 8 তারিখ বৈঠক রয়েছে। কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী, বিধায়কদের মানে মন্ত্রিসভা কিভাবে সাজানো হবে সে নিয়ে বৈঠক হবে এবং 9 তারিখ শপথ গ্রহণ। তারই পাশাপাশি এই মুহূর্তে নবান্নে বিজেপি রাজ্য সভাপতি। কেন, কি কারণ? তার কারণ এর আগে আমরা দেখেছি এসছেন দাদা দেখা করতে। 8 তারিখ সন্ধ্যাবেলা বিধায়ক দলের বৈঠক, 9 তারিখ ব্রিগেড প্যারেড। বিজেপির পতাকা নিয়ে যদি তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণ করে তার দায় এই মুহূর্তে বিজেপি নেবে না। এ কারণেই নেবে না কারণ এখনো পর্যন্ত আমরা সরকার গঠন করিনি। রাজ্যপালকে এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য। হঠাৎ কিছু নব্য বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বার করব। বিজেপির তৃণমূলীকরণ হতে দেবো না। যে হামলা হচ্ছে দরকার হলে আমি রাস্তায় নামবো, আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমাদের 2 জন কর্মী মারা গেছে, কিন্তু আমরা কোনো অবস্থাতে হিংসা চাইনি। আমি কালকেও ডিজি কে বলেছি, সিপি কে বলেছি যে র্যাম্প্যান্ট লাঠি চার্জ করুন। কারা এরা? বিজেপির যত বড় নেতাই হোক আর যেই হোক, কেউ এরকম করে তাকে আমরা অ্যারেস্ট করাবো। নাম দিন, ছবি দিন, আমি আপনাদের কথা দিচ্ছি। আর না হলে আমি সভাপতির পদ থেকে চলে যাবো। हम माफी मांग रहे हैं पूरा जनता के सामने पार्टी का तरफ से।